70 থেকে 80 বার। তার মানে আমি যদি গড় করি 60 থেকে, অসুবিধা নেই, একই কথা বললাম তো, যে 70 থেকে 80ও বইতে আছে, আবার কোন কোন বইতে আছে 60 থেকে কত 90। এটাই একজ্যাক্ট। 100 হলে কিন্তু আসলে বেশি, হ্যাঁ, 60 থেকে 90 হইতে পারে মানুষের উচ্চতা, ওজন, বয়স এগুলা ভেদে। আর তাইলে 70 থেকে 80-র গড় কত? 75, তাই না? আমাদের হার্ট প্রতি মিনিটে 75 বার কি করতেছে? বিট দিচ্ছে। কত মিনিটে? প্রতি মিনিটে, মানে 1 মিনিটে। তাইলে 75টা বিট হচ্ছে কতক্ষণে? 1 মিনিট বা 60 সেকেন্ডে। তাইলে একটা বিট দিতে কতক্ষণ সময় লাগে? 60 / 75 সমান সমান হচ্ছে 0.8 সেকেন্ড। হ্যাঁ, পরীক্ষার হলে 0.8 দেখে গাধার মতো দাগাই দিবেন না, পরে দেখবেন যে এম লেখা আছে, দ্যাট মিনস 0.8 কি ছিল এটা? মিনিট। এবং আপনি ওদের ফাঁদে পা দিচ্ছেন। এরকম সেম প্রশ্নটা হয়, 1 হর্স পাওয়ার সমান কত? ওই যে সবাই আল্লাহর নাম বিসমিল্লাহ করে 764টা দাগাই দেয়। হ্যাঁ, এটা কত হবে? 746। এককের ভুল না, মানে ওই 7, 4, 6 এই তিনটা শব্দই দিবে, কিন্তু উল্টাপাল্টা করে দিবে এটা। এবং পরীক্ষার দিন টেনশনে, আপনি পরীক্ষার দিন তো কমনই পড়ে না, যে একটা দুইটা ক্লাস থেকে কমন পড়ে, ওইটা খুশি হয়ে কোনটা দাগাই আসেন আপনি? ভুলটা দাগাই আসেন। আপনি কখনো অজানা জিনিস দাগানোর জন্য পরীক্ষায় ফেল করবেন না। আপনি মানে পরীক্ষায় টিকবেন না, এরকম হবে না। কারণ যেটা অজানা ওইটা আপনিও জানেন না, বাকি 99% স্টুডেন্টও জানে না। যে 1% জানে ওরা এক্সট্রা অর্ডিনারি, ওদের সরকারি চাকরি করার কোনো দরকার নাই। কারণ সরকারি চাকরিতে আমার কি ধরনের মানুষ দরকার? হ্যাঁ, অন্তর্গত, প্রভুভক্ত, বিশেষ একটা প্রাণীর মতো। হ্যাঁ, যে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন দেখেন না ওরা আওয়ামী লীগের মানুষজনকে কি করছে? মানে হুজুর হুজুর করছে, ছাত্রদের উপর অত্যাচার চালাচ্ছে। যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে, ওরাই এখন বিভিন্ন জায়গা থেকে ওদেরকে ধরে ধরে কোথায়? জেলখানায় ঢুকাচ্ছে। আমি গতদিন বলছিলাম যে মেইন ফ্যাগোসাইটোসিস করতে উদ্বুদ্ধ করে কে? নিউট্রোফিল, মনোসাইট। তার দুইজন মিলে কি করে ফ্যাগোসাইটোসিসটা করছিল। কিন্তু ফ্যাগোসাইটোসিস এমন একটা খারাপ প্রক্রিয়া করে, এই যে ইয়াটা কারা? এই নিউট্রোফিল গুলাকেও, নিউট্রোফিল মানে যারা নিউট্রাল, পুলিশ বা আমরা যারা সরকারি চাকরি করি, তারা কি করছি? ওই নেতাগুলা, মনোসাইট গুলাকেও কি করে ফেলতেছি? খেয়ে ফেলতেছি। আমরা এত খারাপ। এখন দেখেন না, এই যে আমি বলতেছি ওরা খারাপ, তো কিন্তু গত সরকারের আমলে আমি বলছি যে ওরা খুব ভালো। ওরা কি করছে? এই যে পদ্মা সেতু করছে, ওরা কি করছে? দরজার তলে দিয়ে যাওয়ার জন্য আমাকে কি করে দিচ্ছে? রোড করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন দেখতেছি এগুলা সবগুলা কি ছিল? শুভঙ্করের ফাঁকি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা এরকম। তাহলে আপনার হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়? 70 থেকে 80 বার। আর একটা বিট দিতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় আপনার হৃৎপিণ্ডের হার বা হৃদস্পন্দনের হার। মনে থাকবে? এটাকে কি বলে? বুঝলাম না, এরকম একটা এক এক কালার হয়ে যায় এখানে ইয়ার ভিত্তিতে। এটাকে বলা হয় হৃদস্পন্দনের হার। কত আপনার? বা হৃৎপিণ্ডের হার কত? 70 থেকে 80 পার কি হবে? মিনিট। প্রতি মিনিটে হচ্ছে 60 থেকে 90 বার, অথবা 70 থেকে 80 বার, অথবা 75 বার। যেটা আনসারে থাকবে ওইটাই দিবেন। হ্যাঁ, আর এটাকে বলে হৃদযন্ত্রের স্থায়িত্বকাল। মানে আপনার হৃৎপিণ্ড দেখেন যে হৃদযন্ত্রের, এটাকে কি বলা হয়? হৃদযন্ত্রের স্থায়িত্বকাল। মানে আপনার হৃৎপিণ্ড খুব কম সময়ের জন্যই আসলে কি হচ্ছে, মানে এক জায়গা থেকে ঘুরে গিয়ে আবার আরেক জায়গায় কি করতেছে? ফিরে আসতেছে। এটার মধ্যে এই 0.8 সেকেন্ডে একই সাথে দুইটা ঘটনা ঘটে। কি কি ঘটে? একই সাথে সিস্টলও ঘটে, একই সাথে কি ঘটে? ডায়াস্টলও ঘটে। মানে হৃৎপিণ্ড একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। এই টোটাল সময়টা কতক্ষণ লাগে? 0.8 সেকেন্ড। ঠিক আছে, একবার সংকুচিত এবং একবার প্রসারিত হতে আমার সময় লাগতেছে কতক্ষণ? 0.8 সেকেন্ড। কি হলো ফ্যানটা? হুম, এখন কি আইপিএস দিয়ে চলতেছিল? আচ্ছা, যাক, অসুবিধা নাই। এটা একটা ইয়ে আছে যে প্রতিকূল পরিস্থিতিতে যারা কষ্ট করতে পারে, হ্যাঁ, ওরা হচ্ছে যে যখন অনুকূল পরিস্থিতি পায়, ওরা 3 গুণ বেশি কাজ করতে পারে। এই জন্য আমাদের একজন স্যার ছিলেন, উনি যখন ক্লাসে আসতো, উনি লাইট ফ্যান সব বন্ধ করে দিত, বা লাইট চলতো ফ্যান গুলো সব কি করে দিত? বন্ধ করে দিত। এবং এই 45 মিনিটের একটা ক্লাস উনি পড়াইতো শুধুমাত্র 40 মিনিট। হ্যাঁ, বলতো যে এই 40 মিনিট যারা ধৈর্য ধরে শুনতে পারবে, হ্যাঁ, ওরা হচ্ছে মানে বাসায় গিয়ে 1.5 ঘন্টা পড়াশোনা করতে পারবে। মানে 3-4 গুণ বেশি কি করতে পারবে? পরিশ্রম করতে হবে। তা আমাদের এখন পরিস্থিতিটা ওরকম হয়ে গেছে আর কি। হ্যাঁ, জানালা গুলা খুলে দেন যেহেতু গরম বেশি। তাহলে মনে থাকবে হৃদযন্ত্রের এটা করতে কতক্ষণ সময় লাগে? একবার সিস্টেল এবং ডায়াস্টল করতে 0.8 সেকেন্ড। এটাকে বলা হয় হৃদযন্ত্রের কি? স্থায়িত্বকাল। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন যে এই হৃদযন্ত্র যখন সংকুচিত হবে এবং প্রসারিত হবে, দুইটা অবস্থাতে হৃদপিণ্ড কি দিচ্ছে? চাপ দিচ্ছে।
হ্যাঁ, তাহলে একটাকে যেটা সিস্টল অবস্থায় চাপ দিচ্ছে ওইটাকে বলা হয় সিস্টোলিক চাপ, আর যেটা ডায়াস্টল অবস্থায় চাপ দিচ্ছে ওইটাকে বলা কি ডায়াস্টলিক চাপ। তাহলে দেখেন, একটা হচ্ছে সিস্টোলিক চাপ বা সিস্টোলিক প্রেসার, আর আরেকটাকে আমরা কি বলবো ডায়াস্টলিক প্রেসার। পরীক্ষার হলে আমাদের যেটা ভুল হয়, কোন প্রেসারটা বেশি বলো তো, সিস্টোলিক প্রেসার না ডায়াস্টলিক প্রেসার? সিস্টোলিক প্রেসার। আপনি নিজের হাতের উপরে নিজে চাপ দিয়ে দেখেন, এইভাবে যখন চাপ দিবেন তখন চাপটা বেশি লাগতেছে নাকি যখন এরকম থাকতেছে তখন চাপ লাগতেছে? কোন অবস্থায় চাপ লাগবে? সংকুচিত অবস্থায় চাপ লাগবে। হ্যাঁ, তাহলে পরীক্ষা করে দেখা গেছে যে এই সংকুচিত অবস্থায় চাপের পরিমাণ নর্মালি 110 থেকে 140, আর ডায়াস্টলিক অবস্থায় চাপের পরিমাণ 60 থেকে 90। তাহলে এখানেও সেই কত খেলা, 60 থেকে 90 এর খেলা, ঠিক আছে। এবং এই প্রেসারের একক হচ্ছে কি মিলিমিটার মার্কারি। আর এটাকে যদি একদম ফিক্সড গড় করা হয় তখন বলা হয় যে উপরে হচ্ছে 120 আর নিচে হচ্ছে কত 80 মিলিমিটার মার্কারি। যদিও মানুষের ক্ষেত্রে আসলে বলা হয় যে কোনো জিনিস কি না, ফিক্সড না। হ্যাঁ, তাহলে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, সিস্টোলিক কত 110 থেকে 140, আর ডায়াস্টোলিক কত 60 থেকে 90। আর যদি সিঙ্গেল সিঙ্গেল দেওয়া থাকে তাহলে কত হবে 120/80 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে একজন মানুষের স্বাভাবিক সুস্থ মানুষের কি হবে রক্তচাপ হবে। তাই বলে কারো 130 আছে আপনি কি বলবেন যে আপনার প্রেসার বেড়ে গেছে? না, এটা বলা যাবে না, তার প্রেসার কিন্তু বাড়ে নাই, নর্মালি আছে। হ্যাঁ, Right. Right? আমি সবাই জানি, তাই জানি। তাহলে দেখেন যে এটা হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, 110। এখন আসেন যে হাইপার টেনশন, এসটিএন, মানে এটাকে আমরা সংক্ষেপে লিখলাম, এটাকে আমরা কি বলি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। তাহলে উচ্চ রক্তচাপ কখন বলবো? যখন বেশি হবে। তাহলে কত বেশি হয় বলেন, আপনি স্বাভাবিক কত প্লিজ 120? মিউট করেন। না, এটা তো আমি বলছি যে যদি আমরা ফিক্স করি, হ্যাঁ এটাই হচ্ছে স্বাভাবিক। মানে তাইলে যদি কারো এদিকে 140-এর বেশি হয় বা এদিকে যদি কারো 90-এর বেশি হয় নিতা দেব তখন তাকে মিউট আপনি কি করেন। বলবেন হাইপার টেনশন। আচ্ছা ধরেন একজন রুগী আসছে আপনার কাছে, আচ্ছা রুগী তো আর আসবে না, একজন সুস্থ মানুষ আসছে যার ব্লাড প্রেশার 140/80, বা আরেকজন আসছে যার ব্লাড প্রেশার 130/90। কার ক্ষেত্রে চিকিৎসা দিবেন কার ক্ষেত্রে চিকিৎসা দিবেন না বলেন তো? নিচেরটাকে দিবেন, কারণ কি ওর এখানে 90 হয়ে গেছে এই জন্য। তো প্রেশার এটা যদি কমে সে আবার খারাপ হয়ে যায়। আচ্ছা এখানে আসছে 140, এখানে 80, দিবেন? দিবেন না? দোনোটাই স্বাভাবিক। এখানে উত্তর হচ্ছে কোনোটাকে চিকিৎসা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আরেকজন আসছে এরকম 150/80, আরেকজন আসছে ধরেন যে 120/100। কাকে চিকিৎসা দিবেন কাকে দিবেন না? হুম, দুইজনকেই দিতে হবে। প্রথম জনকে কেন দিবেন? ও তো 80 আছে, ওইটা দিলে যদি কমে যায়। ভেরি গুড, 40-এর উপর আছে, যে কোনো একটাও যদি বেশি পান তাকে অবশ্যই কি করতে হবে, আপনি তার চিকিৎসা দিবেন না, আপনার ডাক্তারের কাছে পাঠাবেন। হ্যাঁ, ওষুধগুলো অনেক রকম আছে, কোন কোন ওষুধ আছে এটা কমায়, কোন কোন ওষুধ আছে এটা কমায়। হ্যাঁ, আবার কোন কোন ওষুধ আছে দুইটাই কমায়। আসলে সব ওষুধই দুইটাই কমায়, কিন্তু একটা বেশি কমায় আরেকটাকে কি কমায়, কম কমায়। এগুলো আপনার জানার দরকার নেই। এদের ক্ষেত্রে কিন্তু দুইটাকে চিকিৎসা দিতে হবে, কারণ এটাও বেশি আবার এখানে কোনটা বেশি, এটাও বেশি। যেমন ডায়াবেটিস রোগী, কারো খালি পেটে থাকে 4, ভরা পেটে থাকে 13, চিকিৎসা দিবেন নাকি দিবেন না? আচ্ছা ডায়াবেটিস এখনো পড়ে নাই, তাহলে এটা প্রেশারটা বুঝতে পারছেন তো? মানে যে কোনোটা 140-এর বেশি হলে কি লাগবে, চিকিৎসা লাগবে। বা এটা 140-এর নিচে আছে কিন্তু ওইটা 90-এর বেশি, তখন কি লাগবে, চিকিৎসা লাগবে। এই জন্য হাইপার টেনশন বলা হচ্ছে যে এদিকে যদি 140-এর বেশি থাকে, এদিকে যদি 90-এর বেশি থাকে, তাকে অবশ্যই আপনার কি করতে হবে, চিকিৎসা দিতে হবে, মনে থাকবে। এবং এটাকে বলা হচ্ছে কি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। এবার বলেন উচ্চ রক্তচাপ কেন হয়? অতিরিক্ত টেনশনের কারণে। টেনশন করেন না, এখানে এরকম একটা প্রাণী আছেন সবার কি হাইপার টেনশন হয়েছে? আপনার বডির ডিফেন্স মেকানিজম আছে। আমি সবসময় বলছি যে স্যার আমার উপরওয়ালা টেনশন অনেক নেই বেশি এখন। দয়ালু, আর উপরওয়ালা দয়ালু বলেই তো আমরা ঘুষ সুদ দুর্নীতি এত কিছু করতে কোনো ভয় পাই না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন, মাফ করে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই জন্যই তো, তো আপনার বডির ডিফেন্স মেকানিজম আছে, আপনি যে টেনশন করতেছেন না,
এই ঘুমাইলে এগুলা চলে যাচ্ছে, ঘুমের মধ্যেও টেনশন করা এরকম কোনো বেকুব আছেন? নাই তো। হ্যাঁ, তাহলে বডি কিন্তু কি হয়ে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। কিন্তু যেগুলো আমাদের বদখাই স্লথের জন্য হচ্ছে, ওগুলার কোনো কি নাই, চিকিৎসা নাই। যে তিনটা জিনিসের জন্য আপনি 100 বছর বাঁচতে পারেন না, সেগুলা কি কি বলেন? ভেরি গুড, সিএসএফ। একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে সুগার, আর একটা হচ্ছে ফ্যাট। তাহলে এই তিনটা জিনিসই মেনলি আমাদের কি করে দেখেন, আমি বলছিলাম যে রক্তনালীর মধ্যে কি হতে পারে, এগুলা জমবে। এখন নর্মাল মানুষের তো জমবে না। কার্বন কার জমবে? যে সিগারেট খায়। সুগার কার জমবে? যে বেশি বেশি এই মিষ্টি চিনি এগুলা খায়, বা যার ডায়াবেটিস রোগ হয়ে গেছে। কারণ মিষ্টি চিনি তো আমিও খাচ্ছি, আমার তো হচ্ছে না, বা হ্যাঁ, বা আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বডি এটাকে কি করে ফেলতেছে, রিভার্স করে ফেলতেছে। কিন্তু যার রিভার্স করার হরমোনটা নষ্ট হয়ে গেছে, দ্যাট মিনস ইনসুলিন হরমোন নষ্ট হয়ে গেছে, এবং তার ডায়াবেটিস ডেভেলপ করছে, তার ক্ষেত্রে অবশ্যই উচ্চ রক্তচাপ দেখা দিবে। আইদার সাথে সাথে, অথবা 5 বছর 10 বছর পরে হইলো। ঠিক আছে। আর লাস্টেরটা কি? ফ্যাট, যে ফ্যাটি ফুড বেশি খায়। হ্যাঁ, এই তিনটা জিনিস।